ঈদের লম্বা ছুটি শেষে প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে এবার কর্মস্থলে ফেরার পালা। ছুটির শেষ দিনে কর্মব্যস্ত ঢাকায় ফেরেন রাজধানীবাসী। দেশের নানা প্রান্ত থেকে শহরমুখী মানুষের ঢল নামে কমলাপুর সহ রাজধানীর সবগুলো রেল স্টেশনে। সময়সূচিতে বড় ধরনের কোনো বিপর্যয় ও ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ফিরছেন ট্রেনের যাত্রীরা। বলছেন অন্য বারের তুলনায় এবারের ঈদ যাত্রা ছিল স্মরণীয়। বিস্তারিত জানাচ্ছেন রহিম রুমন। টানা ৯ দিনের ঈদের ছুটি শেষে রোববার থেকে খুলছে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান। জীবন জীবিকার তাগিদে তাই শেষ সময়ে নগরবাসীর কর্মস্থলে ফেরারই তোড়জোড়। সকাল গড়াতেই দেশের নানা প্রান্ত থেকে ঘরমুখো মানুষের ঢল নামে কমলাপুর রেল স্টেশনে। যাত্রী নিয়ে একের পর এক ট্রেন ভিড়তে থাকে স্টেশনে। সবার মুখেই স্বস্তির ছাপ। সময়ের সঙ্গে সঙ্গে কমলাপুরে বাড়তে থাকে জনস্রোত। ক্লান্ত চোখে ব্যস্ত পায়ে কর্মস্থলে ফেরা যাত্রীরা বলছেন অন্য যে কোনো বারের চেয়ে এবারের ঈদযাত্রা ছিল অনেক স্বস্তির। ট্রেনটাও টাইমে ছেড়েছিল, আমি 8টায় এসেছিলাম এবং 8টায় ট্রেনটা পেয়েছি, যেটা আমার কাছে অনেক অবাক ব্যাপার ছিল, কিন্তু আমার জার্নিটা খুব আরামদায়ক ছিল। এবার কোনো ভোগান্তি নেই, বেশ আরামই পাইছি এবং সিট পাইছি। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয়নি, অনেক ভালো, জার্নিটা অনেক ভালো ছিল। রাজশাহী থেকে বনলতা এক্সপ্রেসে আসলাম, কোনো শিডিউল বিপর্যয় হয়নি, বেশ নির্বিঘ্নে আমাদের এই যাত্রাটা ছিল। সুন্দর মতো এসেছি, রাজশাহী থেকে কোনো ডিলে করেনি ট্রেনটা, সব মিলিয়ে ভালো ছিল অভিজ্ঞতা। 5 আগস্টের আগের এবং 5 আগস্টের পরে ট্রেনের টিকিটের যে দাম এবং যে দুর্ভোগ টিকিট পাইতে, সেটা বলা যায় যে সেমই আছে আমার জন্য। ফিরতি পথে বড় কোনো শিডিউল বিপর্যয় বা ভোগান্তি না হলেও এই যাত্রীদের অভিযোগ যাত্রীর তুলনায় আসন সংকট কিছুটা অস্বস্তিতে ফেলেছে তাদের। টিকিট কাটছি, আমার ফ্যামিলিকে নিয়ে আসছি, কিন্তু আমি ট্রেনের বগিতেই যেতে পারিনি, এত মানুষের চাপ। কিন্তু এবারের আইন শৃঙ্খলা বাহিনী যেটাই বলেন, সবগুলোই সুন্দর ছিল। আমাদের রংপুর এক্সপ্রেস আরও বাড়াইতে হবে, একটা ট্রেন দিয়ে হবে না। আমি ভেতরে দেখলাম অনেক লোক গাদি করে শুয়ে টুয়ে আছে। এবার আসলে অন্যান্য বছর থেকে খুব আরামে আসছি এবং যাইতেছি। ট্রেনের যাত্রী অত্যাধিক পরিমাণে থাকে এবং ওখান থেকে আমার নিজের সিট থেকে ওঠার মতো কোনো ব্যবস্থা থাকে না। তবে রেল কর্তৃপক্ষের দাবি, ফিরতি পথের যাত্রাও নির্বিঘ্ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা। আমাদের এবারে ঈদ যাত্রা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ঈদের সময় আমরা মনে করতাম যে ঈদের যাত্রায় মানুষজন শুধু যাবে, ঈদের পরে আর যাবে না, কিন্তু দেখা গেল যে ঈদের পরে মানুষজনের যাত্রা যাওয়ার চেষ্টা অনেক বেশি। এদিকে ছুটি শেষে ফিরতি পথে কর্মজীবী মানুষের ঢল নামলেও যারা ঈদের পরে ছুটি পেয়েছেন তারা আজ যাত্রা করেছেন। রহিম রুমন, ৭১, ঢাকা। দর্শক, যে বিষয়টি বলছিলাম, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে চট্টগ্রাম রেল স্টেশনে ভিড় করছেন যাত্রীরা। সেখানকার আরও খবরাখবর আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী রাজীব বড়ুয়া যুক্ত হচ্ছেন। আর রাজীব, ঈদের ছুটি তো শেষ হয়েছে, যাত্রীরা ফিরছেন, আপনি একটু জানাবেন যে রেল স্টেশনের এখনকার কি অবস্থা এবং যাত্রীদের চাপ কেমন, আর ঠিক শিডিউলে তাদের কাঙ্ক্ষিত টিকিট বা ট্রেন পাচ্ছেন কিনা, কোনো অভিযোগ আছে কিনা তাদের, সেই সম্পর্কেও জানাবেন। 16টি আন্তনগর ট্রেন বিভিন্ন জায়গায় ছেড়ে যায়, তার মধ্যে কক্সবাজার, চাঁদপুর, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, জামালপুরে যায় এসব আন্তনগর ট্রেন। এর বাইরে 4টি মেল এবং কমিউটার ট্রেন আছে। আর ঈদ উপলক্ষে 2টি স্পেশাল ট্রেন দিয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে। তো ফলে আমরা দেখছি যে আসলে আর ঈদের এবার যেহেতু ছুটিটাও লম্বা ছিল, ফলে ঈদের যে এবার জার্নি চট্টগ্রাম থেকে এইখানে আসলে আমরা তেমন ভোগান্তি পাইনি এবং লোকজন কিন্তু ঈদের পরেও তাদের যে বাড়ি, সেই বাড়ির উদ্দেশ্যে গিয়েছেন। ফলে যার ফলে আমরা দেখেছি যে টানা কিন্তু বেশ কিছুদিন ধরে লোকজন ট্রেনে যাওয়া আসা করেছে। তো যার কারণে আমরা দেখছি যে অন্যান্য বারের চেয়ে কিন্তু এবার অনেক স্মুথলি আসলে লোকজন যেতে পেরেছে। এবং এর বাইরে স্টেশন ম্যানেজার বলছেন যে যতগুলো মহানগর আছে এবং সেই মহানগর ট্রেনগুলোর বিপরীতে প্রতিটি ট্রেনের সাথে যাত্রার সময় 25% স্ট্যান্ডিং টিকিটও তারা দিচ্ছেন। তো ফলে যারা যে পরিমাণ যাত্রী যাচ্ছেন তারও 25% বেশি মানুষ কিন্তু আসলে এবার যেতে পারছেন। তো একটু আগে এখানে আজ সকাল থেকে 3টি আন্তনগর ট্রেন ছেড়ে গেছে ঢাকা এবং সিলেটের উদ্দেশ্যে, এবং যারা যাচ্ছেন তাদের সাথে কথা হচ্ছে, তারা বলছেন যে তারা এবার খুব সহজে টিকিট পেয়েছেন, বিশেষ করে অনলাইনে টিকিট পেয়েছেন। ফলে তারা নির্বিঘ্নে আসতেও পেরেছেন এবং তারা ছুটি শেষে তারা বাড়িও ফিরে যাচ্ছেন।
তো এখানে এই বছর আমরা দেখছি যে যেহেতু ট্রেনের সংখ্যাও বেড়েছে, আপনি জানেন এখন চট্টগ্রাম থেকে কক্সবাজারের ট্রেন আছে, পাশাপাশি ঢাকা, সিলেট, ময়মনসিংহ এবং চাঁদপুর এইসব জায়গায় ট্রেনের সংখ্যাটা আসলে বেড়েছে। তো যার কারণে ট্রেনের সংখ্যাটা বাড়ার কারণে যাত্রী খুব আরামদায়ক ভ্রমণ, সে আরামদায়ক ভ্রমণে তারা তাদের ঈদের যে ছুটিতে স্বজনের সাথে যে ঈদ করতে পারা সেই বিষয়টি তারা আসলে খুব নির্বিঘ্নে আসলে করতে পেরেছেন। এবং অনেকে বিভিন্ন জায়গা থেকে চিটং আসছেন, চিটং এ এসে এখন আবার কর্মস্থলে ফিরে যাচ্ছেন এবং সামনে আরো বেশ কিছু ট্রেন আছে। একটু আগেই চট্টগ্রাম থেকে পাহাড়িকা ছেড়ে গেছে এবং এর বাইরে বিজয় এক্সপ্রেস আছে যেটি জামালপুর যাবে, সেটি 9:30টায় ছাড়বে। ফলে আপনি দেখছেন যে স্টেশনে মানুষ আছে, তবে সেই ভিড় আমরা দেখছি যে আসলে কিছুটা কমই রয়েছে। এবং এখানে আপনি জানেন যেহেতু গতকালকে আসলে ছুটি শেষ, ফলে গতকাল পর্যন্ত যে পরিমাণ ভিড় আমরা লক্ষ্য করছি আজকে আসলে অনেকটা কমে গেছে। এবং ঈদের পরেও আমরা দেখেছি যে লোকজন তাদের যে বাড়ি বা তাদের যে গন্তব্যস্থল সেখানে আসলে যেতে আমরা দেখেছি ঈদের 2-3 দিন পরও, যেহেতু আবার ছুটিটা বেশ লম্বা, প্রায় 9 দিনের একটা ছুটি পাওয়া গিয়েছে। তো যার কারণে মানুষ অনেকে ধীরে সুস্থে এখানে চট্টগ্রামে ঈদ করে তাদের বাড়িতে গেছেন, আবার অনেকে বাড়ি থেকে ঈদ করে চট্টগ্রামে এসেছেন। তো সব মিলিয়ে আসলে এই পর্যন্ত আমরা দেখছি যে ঈদের যে ভোগান্তি সেটি আসলে অনেক কম মাত্রায় হয়েছে, যেহেতু ছুটিটা লম্বা ছিল এবং ট্রেনের সংখ্যা বেশি ছিল এবং টিকিট প্রাপ্তির যে আগে আমরা দেখতাম যে টিকিট নিয়ে এক ধরনের কালোবাজারি হতো, যেহেতু স্টেশনে এসে অনেকে টিকিট নিত। এখন যেহেতু সব অনলাইনে টিকিট করা টিকিট ব্যবস্থা, ফলে মানুষ অনলাইনে আসলে টিকিট নিতে পেরেছে। অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আরো বিষয় জানবো, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, চট্টগ্রাম রেল স্টেশন থেকে আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া যুক্ত ছিলেন, তিনি জানাচ্ছিলেন বিস্তারিত। রবিবার থেকে রাজধানী আবারও ফিরছে তার চিরচেনা কর্মচাঞ্চল্যে। ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষরা। সকাল থেকে বিভিন্ন বাস টার্মিনালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক বাস এসে পৌঁছাতে থাকে। প্রতিটি বাসেই ছিল যাত্রীদের ভিড়। পথে ভোগান্তি না হলেও বাড়তি ভাড়ার অভিযোগ করেছেন যাত্রীরা। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। ঈদের 9 দিনের ছুটি শেষ। রোববার থেকে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল ধরনের অফিস, আদালত, কারখানা। তাই নারীর টান শেষে এবার কর্মের টানে নগরবাসী। শনিবার সকাল থেকেই রাজধানীতে ফেরা বাসগুলোতে ছিল যাত্রীদের চাপ। তারা জানান ফিরতি যাত্রাও ছিল স্বাভাবিক। নির্ধারিত সময়ের আগেই তারা ফিরতে পেরেছেন গন্তব্যে। ফিরতি যে যাত্রাটা এটা খুবই ছিল, মোটামুটি আমরা 2.5 ঘন্টার মধ্যে চলে আসছি। মনে করেছিলাম অনেক জ্যাম হবে, কিন্তু এবার অত জ্যাম পাই নাই। এবার এই জার্নি একদম স্বস্তি ছিল। যাওয়ার সময় আমি কোনো জ্যাম পাইনি, 3.5 ঘন্টা চলে গেছি। আসার সময় কোনো জ্যাম ছিল না। বিগত বছরগুলোতে দেখা যেত আমাদের 5-6 ঘন্টা ভোগান্তি হতো, তো এবার আশা করি ভালো হয়ে গেছে, যানজট নাই, বাস একদম টাইমলি পৌঁছাইছে। যাত্রাপথে সন্তুষ্টি জানালেও ভাড়া নিয়ে অভিযোগ যাত্রীদের। বলছেন কোনো কোনো রুটে দ্বিগুণ ভাড়া দিয়েও ফিরতে হয়েছে তাদের। গুরুদাসপুর থেকে নর্মাল ভাড়া হচ্ছে 300 টাকা করে, বা নর্মাল বাসে হচ্ছে 500-600 টাকা করে। এখন সেখানে 800-900 টাকাতে ভাড়া আসা লাগতেছে। ভাড়া হচ্ছে ডাবল। জিএম আমাদের হচ্ছে সেমি লোকাল, এটাতে নর্মালি হচ্ছে 300 টাকা ভাড়া নেয়, এবার নিয়েছে 600 ডাবল। পরিবহন সংশ্লিষ্টরা জানান এবারের ঈদ যাত্রায় ছিল না বাড়তি কোনো ঝামেলা। জ্যামজট বলতে কিচ্ছুই নাই আজকে। পুলিশ প্রশাসন মোটামুটি যেভাবে এই কিছু আইল্যান্ড মানে আমরা যে ইউটার্নগুলো নেই সেইগুলো হলো আপনার একদম ব্যারিকেডভাবে রেখে দিছে, এই কারণে কোনো জ্যামজট নাই, আমরা জ্যামজট পাচ্ছি না। মোটামুটি আল্লাহর রহমতে ভালোভাবে আমরা সহি সালামত পর্যন্ত এই গন্তব্যস্থলে পৌঁছাতে পারছি আর কি। রাজধানীর প্রবেশপথে যেন বাসগুলো দাঁড়িয়ে যানজট তৈরি না হতে পারে সেদিকে নজর রেখেছে ট্রাফিক পুলিশ। নিবিড় সাহা, 71, ঢাকা। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে বাস কাউন্টারগুলোতে ভিড় করছেন যাত্রীরা। মহাসড়কগুলোতে যানজট না থাকায় নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। তবে টিকিট সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন অনেকে। এছাড়া দাম বেশি নেয় এবং নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশ্যে গাড়ি না ছাড়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন পরিবহন শ্রমিকরা। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। আর রাজ্জাক, সড়কের অবস্থা কেমন দেখছেন এই মুহূর্তে এবং চাপ কেমন দেখছেন যাত্রীদের? আর কোনো অসুবিধায় পড়তে হচ্ছে কিনা যাত্রীদের, কোনো অভিযোগ পেয়েছেন কিনা জানাবেন।
লিনিয়া, আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উত্তরবঙ্গের যে প্রবেশপথ এবং দক্ষিণবঙ্গেরও প্রবেশপথ এলেঙ্গা, এখানে আমি দাঁড়িয়ে কথা বলছি। আপনাকে আমি দেখাই, যদি এই মহাসড়ক কিন্তু চেরোচেনা একটি যানজটের মহাসড়ক। উৎসবের যে কোনো উৎসবের আগে এবং পরে এই মহাসড়কের একেবারে লাগাতার যানজটের দৃশ্য যেটি ইতিপূর্বে দেখা গিয়েছে। এই বছর প্রথম ঈদের আগেও যেমন স্বস্তিতে মানুষ বাড়ি ফিরেছে স্বজনদের সাথে ঈদ করতে, ঠিক ঈদ শেষে আবার তারা স্বস্তিতেই কর্মস্থলে ফিরছে, একেবারেই নির্বিঘ্নভাবে স্বস্তি নিয়েই তারা কর্মস্থলে ফিরছে বলে আমাকে এই মহাসড়ক ধরে যারা কর্মস্থলে ফিরছেন অনেক যাত্রীরাই জানিয়েছেন, যানবাহনের চালকরা জানিয়েছেন। একেবারে দেখতে পাচ্ছেন হয়তো লিনিয়া যে এটি কিন্তু একেবারে ব্যস্ততম সড়ক। এই সড়ক দিয়েই স্বাভাবিক গতিতেই কিন্তু যানবাহন আজ পর্যন্ত চলাচল করতে পারছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, পূর্বের কয়েকটি বিষয় নিয়ে যদি আমি আপনাকে জানাই, সেটি হচ্ছে যে এই মহাসড়কে ইতিপূর্বে এখানে যে কোনো উৎসবের আগে এবং পরে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকা পড়ে যাত্রীদের মহাসড়কে আগুন ধরিয়ে তাদের বিক্ষোভ করতে দেখা গেছে এবং ক্রিকেট খেলতেও কিন্তু অনেক সময় দেখা গেছে, যা এই বছর একেবারেই 25 বছর পর একেবারেই সেই চিত্র ছিল না, নির্বিঘ্নেই মানুষ যেতে পারছে। আজকে আমি কয়েকজনের কাছে জানবার চেষ্টা করেছি তাদের যে যাত্রী চলার পথে যে দুর্ভোগ অথবা ভাড়া নিয়ে কোনো উৎকণ্ঠা তাদের মধ্যে রয়েছে কিনা, বেশি ভাড়া আদায় করা হচ্ছে কিনা, তারা কিন্তু এই বিষয় নিয়ে তারা কোনো কথা বলেননি। তারা বলছে যে তারা এই বছর খুব নিরবিচ্ছিন্নভাবেই তারা যেতে পারছে, এটি নিয়েই তারা শুকরিয়া আদায় করেছেন এবং তারা অনেকটাই স্বস্তিতে কর্মস্থলে ফিরছে বলেও তারা জানিয়েছেন। লিনিয়া, এই বিষয় নিয়ে আমার কথা হয়েছে এই জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনের সাথে। এই জেলার যিনি পুলিশ সুপার রয়েছে তিনি যেটি বলেছেন যে তিনি ঈদের পূর্ব মুহূর্ত থেকেই বেশ কয়েকটি মানে একেবারে ভিন্ন মাত্রার উদ্যোগ গ্রহণ করায় এবছর কিন্তু এই মহাসড়কে যানজট নাই এবং ঈদের পরবর্তী সময়ও একেবারেই পুলিশ কিন্তু সজাগ ছিল এবং এখন পর্যন্ত মহাসড়কে পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে যাতে কোথাও এই মহাসড়কে। আপনি যেমনটি বলছিলেন স্বস্তিতেই বাড়ি ফিরছেন যাত্রীরা, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, টাঙ্গাইল থেকে এম এ রাজ্জাক সহকর্মী যুক্ত ছিলেন, তিনি জানাচ্ছিলেন বিস্তারিত। টানা ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরেছেন নগরবাসী। বরিশাল, পটুয়াখালী ও ভোলা সহ দক্ষিণাঞ্চলের বেশিরভাগ মানুষ ঢাকায় ফিরছেন লঞ্চে। নদীপথে স্বাচ্ছন্দ্যে ফিরলেও সদরঘাট নামার পর বিপাকে পড়েন যাত্রীরা। কাঙ্ক্ষিত গন্তব্যের পরিবহন সংকট, সব পরিবহনে কয়েক গুণ বেশি ভাড়া আদায় সহ নানা ভোগান্তিতে পড়েন তারা। আরও খবর জানাচ্ছেন শোকত সাদিক। ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে ঢাকায় ফিরছে মানুষ। এ কারণে পটুয়াখালীর নৌপথ নির্ভর জনপদ রাঙাবালির লঞ্চঘাটে যাত্রীদের চাপ বেড়েছে। শুক্রবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চের কেবিনগুলো ছিল শতভাগ ভরপুর, ডেকও ছিল কানায় কানায় পূর্ণ। তাই নিরুপায় হয়ে লঞ্চের ছাদে ওঠায় নিয়েছেন অনেকে। রাঙাবালি থেকে ঢাকায় যাওয়ার নৌরুট দুটি, একটি কোরালিয়া ঢাকা, অন্যটি চরমন্তাজ ঢাকা। যাত্রীরা বলছেন ঈদের পরে কাজে ফিরতে হাজারো মানুষের চাপ সামলে এই দুটি রুটে মাত্র দুটি লঞ্চ পর্যাপ্ত নয়। দেখা গেছে লঞ্চে কানায় কানায় ভর্তি, কোনো কেবিন পাওয়া যায় নাই। মোটামুটি গরমের ভিতরে ভালো একটা দুর্ভোগ হইবে বোঝা যাইতেছে। 2-3 দিন বা এক সপ্তাহ আগেও কেবিন বুকিং দিয়েছিল, তাদের কেবিন দিতে হিমশিম খাচ্ছে। এই লঞ্চের অনেক বড় দরকার। বড় লঞ্চ যদি থাকতো তাহলে হচ্ছে কি মানুষের যাতায়াত ব্যবস্থা আরো ভালো হইতো। কেবিন এবং ডেকের ভাড়ার বিষয়টা অনেক বেশি মনে হতেছে, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে আরেকটা লঞ্চের বেশি প্রয়োজন। যাত্রীদের দাবি, কেবিন না পেয়ে অনেকেই একতলা লঞ্চ ও স্পিড বোটে গলাচিপা কিংবা কলাপাড়া চলে যাচ্ছেন। সেখান থেকে সড়ক পথে ঢাকা সহ বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। এতে ভোগান্তি হওয়ার পাশাপাশি যাত্রাপথের খরচও বাড়ছে। অনেকে আছে যেমন একতলা লঞ্চ দিয়ে তারা গলাচিপা লাইন দিয়ে অন্য লাইন দিয়ে চলে যাচ্ছে, কারণ চাকরিজীবীর জন্য সবাই চলে যাচ্ছে। এক যাত্রী ছোট লঞ্চে এই কোরালিয়া থেকে কানপট্টি বা গলাচিপাতে যায় এবং চাইতে ভালো মানের লঞ্চ হইলেও আরো ভালো বেশি। লঞ্চ সুপারভাইজাররা বলছেন যাত্রীদের চাপ বেশি থাকলেও যাত্রী সেবা নিশ্চিত করা হচ্ছে। এমনকি কোরালিয়া ঢাকা রুটে একটি বাড়তি লঞ্চ দেওয়া হয়েছে। এই চাপ আর 4-5 দিন থাকবে, বেশি থাকবে না, 4-5 দিন থাকবে, কিন্তু মানুষ তো
আস্তে আস্তে ঢাকা থেকে আসে, আবার আস্তে আস্তে ঢাকাতে যাইবে। যাত্রী অতিরিক্ত চাপ, তারপর আমরা চেষ্টা করি যাত্রীর সেবা নিশ্চিত করার জন্য, যতটুকু পারি আমরা চেষ্টা করি। রাঙ্গাবালীকে সড়ক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করেছে আগুনমুখা নদী। নদী পার না হলে সড়ক পথে যাওয়ার কোনো উপায় নেই। কামরুল হাসান, ৭১, রাঙ্গাবালী, পটুয়াখালী। ঈদের ছুটির পর দক্ষিণে নৌপথ নির্ভর উপকূলীয় জনপদ রাঙ্গাবালী নৌপথে বেড়েছে যাত্রীদের চাপ। দুই রুটের 2টি নিয়মিত লঞ্চের পাশাপাশি যাত্রী চাপের কারণে আরও একটি অতিরিক্ত লঞ্চ চালু করা হচ্ছে। আগেভাগে সব কেবিন বুকিং হয়ে যাওয়ায় অনেকেই টিকিট পাননি। অনেকে লঞ্চে কেবিন না পেয়ে নৌপথে পার্শ্ববর্তী উপজেলা গলাচিপা ও কলাপাড়া গিয়ে সড়ক পথে রাজধানী সহ বিভিন্ন গন্তব্যে ফিরছেন। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। ঈদের টানা 8 দিনের ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। তবে ছুটিতে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। শনিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়। বেনাপোল বন্দরের আমদানি রপ্তানি কারক সমিতির সভাপতি আলহাজ মোহসিন মিলন জানান, শনিবার দুপুর থেকেই শুরু হয় আমদানি রপ্তানি বাণিজ্য। ফলে বন্দর এলাকায় দেখা দেয় যানজট। বেনাপোলের মতোই পেট্রাপোল বন্দরেও যানজট হয়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহমেদ জানান, ঈদের টানা 8 দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল। তবে ভারত বাংলাদেশ ভিসা কার্যক্রম সীমিত থাকায় এ সময় যাত্রীদের চাপ ছিল না। এবার ঈদ হয়নি সিলেটের মোল্লারগাঁও ইউনিয়ন ইনাতাবাদ এলাকার শহীদ ওয়াসিমের বাড়িতে। তার স্বজনেরা জানিয়েছে, ওয়াসিম হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের উৎসব নেই। ঘটনার পর থেকে একমাত্র ভাইকে হারিয়ে মানসিক ভারসাম্যর অনেকটাই হারিয়েছেন তার বোন শিপা। মোহিত দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। মা মারা যাওয়ার পর মাত্র 7 বছর বয়সে একমাত্র বোন শিপাকে নিয়ে ঢাকায় চলে আসেন ওয়াসিম। আর্থিক সচ্ছলতা ফেরাতে কাজ শুরু করেন একটি পোশাক কারখানায়। পরবর্তীতে সে কাজ করতেন উত্তর বাড্ডার একটি মুরগির দোকানে। সেখান থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে পুলিশের গুলিতে নিহত হন। তবে গুলি লাগার খবর পেয়ে ঢাকা মেডিকেলের ওয়ার্ডে ওয়ার্ডে খোঁজার এক পর্যায়ে একজন আনসার মর্গে খুঁজতে বলেন। পরে ওয়াসিমের ছবি দেখিয়ে তার মৃতদেহ শনাক্ত করা হয়। তখন একজন আনসার আমার বলছে, ভাই আপনি 4টা থেকে খুঁজতেছেন ওয়ার্ডে, আমরা ফলো করতেছি, কিন্তু আপনি তো পান নাই, আপনার দয়া করে লাশ ঘরে চেক করেন। মোবাইল চেক করে যখন আমার একটার পর একটা ছবি দেখাইতেছে, তখন 7 নম্বর ছবিটা দেখছি ওয়াসিম। এদিকে একমাত্র ভাইকে হারিয়ে পাগল প্রায় তার ছোট বোন শিপা। এখনও সেই দিনের স্মৃতি মনে করলে মুর্শা যান। দাবি জানান ভাইয়ের হত্যাকারীদের বিচারের। তখন সব মানুষ আছে, আজকে আমার ভাই নাই দুনিয়া। ভাইয়ের বাজার খাইলাম, টেকা খাইলাম, কিন্তু ভাই নাই। ভাই মাঠের তলে করা বিচার চাই। আমার ভাই যেভাবে মারছে ওর বিচারের জন্য এইভাবে হয়েছে না। ওয়াসিমের পিতা জানান, পিতার কাঁধে সন্তানের লাশের চেয়ে ভারী আর কিছুই হতে পারে না। তিনি সন্তান হত্যার বিচার দেখতে চান। সত্য হইলে আমার বাচ্চা লাগে, আমার খানদের আমি যত বাচ্চা করে আমি বিচার চাই। আর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জানান, জুলাই আগস্টের পর এই নতুন পরিবেশে সবাই ঈদ উদযাপন করলেও নিহতদের পরিবারগুলো তা পারেনি। ওয়াসিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই রক্তের উপর দাঁড়িয়ে আজকে সারা বাংলাদেশের মানুষ আনন্দিতভাবে ঈদ উদযাপন করছে, কিন্তু তার ফ্যামিলি সেভাবে ঈদ উদযাপন করতে পারছে না। এই ওয়াসিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার হোক। শাকিলা শম্পা, ৭১। টানা ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরেছেন নগরবাসী। বরিশাল, পটুয়াখালী ও ভোলাসহ দক্ষিণাঞ্চলের বেশিরভাগ মানুষ ঢাকায় ফিরছেন লঞ্চে। নদীপথে স্বাচ্ছন্দ্যে ফিরল সদরঘাট নামার পর বিপাকে পড়েন যাত্রীরা। কাঙ্ক্ষিত গন্তব্যের পরিবহন সংকট, সব পরিবহনে কয়েক গুণ বেশি ভাড়া আদায়সহ নানা ভোগান্তিতে পড়েন তারা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ঈদের আনন্দ ভাগাভাগির পর আবার কর্মব্যস্ত যান্ত্রিক জীবনে ফিরে আসা। ঈদ উপলক্ষে টানা 9 দিনের ছুটিতে শহর ছেড়েছিলেন অনেকে। এখন তাদের ফিরে আসার পালা। বরিশাল, পটুয়াখালী, ভোলাসহ দক্ষিণাঞ্চলের মানুষের বড় অংশ ঢাকায়
ঢাকায় ফিরছেন লঞ্চে করে। রবিবার সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন হওয়ায় সদরঘাটে মানুষের চাপ ছিল বেশ। সদরঘাটে এসে যেন লঞ্চ যাত্রীদের ভোগান্তির অন্ত নেই। একদিকে যাত্রীদের চাপ, অন্যদিকে পরিবহন সংকট। বা ঢাকা শহরে আইসা আমাদের যে তীব্র যানজটের কারণে গাড়ি নেই, আমাদের তীব্র আমরা একবারে ভোগান্তির ভিতরে আছি। এক একটা লঞ্চে তার যত সংখ্যক ক্যাপাসিটি ছিল আর কি প্যাসেঞ্জারের, তার এখানে 3-4 গুণ পর্যন্ত হয়ে গেছে। লঞ্চের যাতায়াতটা খুবই স্বাচ্ছন্দ্যে আমরা আসতে পারছি। টঙ্গী, গাজীপুর, সাভারগামী এসব লোকাল বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণের বেশি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। সাধারণ জেনুইন ভাড়া হচ্ছে 60 টাকা, সে জায়গায় 200 টাকা ভাড়া নিতেছে। যে কোনো গাড়িতে সাভার পরিবহন যেগুলো সামনে গাড়ি সেগুলো নেবে না, ডাইরেক্ট চলে যাই সাভার 200 টাকা ভাড়া চায়। যে জায়গা 20 টাকা ভাড়া ওই জায়গা চাইতেছে 200 টাকা ভাড়া। ঠিক আছে, এটা ঠিক না। তবে বাস চালক ও হেলপাররা বলছেন ফিরতি পথে খালি আসতে হবে বলে ভাড়া বেশি নিতে হচ্ছে। আবার কেউ বলছেন সদরঘাট এলাকায় প্রতিটি বাসকে দিতে হচ্ছে বাড়তি চাঁদা। আমাদের চন্ডা পর্যন্ত 130 টাকা ভাড়া, সরকারি চার্টের ভাড়া। তাই আমরা 150 টাকা নিতেছি। রাত করে 2টা বাজে নামে যাচ্ছি, 3টা বাজে নামে, আমরা আসার সময় খালি আসি। শুধু বাসই নয়, সিএনজি, অটোরিকশা, রিক্সা বা লেগুনা প্রতিটি পরিবহনই যাত্রীদের থেকে ইচ্ছামতো ভাড়া আদায় করছেন। এনতিয়া মগবাজার হলো ভাড়া 20 টাকা, এখানে ভাড়া চায় হলো 200 টাকা। 400 চায়, 450 চায়। এই প্রসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা চেষ্টা করে যাচ্ছেন। তবে বাড়তি ভাড়া নিয়ন্ত্রণ তাদের পক্ষে সম্ভব নয়। আসলে বাসের বিষয়টা তো আসলে আমাদের না, সেটা আমরা তো আসলে ওই বিষয়ে আমরা কিছু বলতে পারতেছি না। এদিকে লঞ্চ যাত্রীদের কারণে সদরঘাট, নিম্ন আদালত, রায়সাহেব বাজার সহ পুরো এলাকায় ভোর থেকে তৈরি হয় তীব্র যানজট। সৈকত সাদিক, 71, ঢাকা। বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিস্ট যেন জন্মাতে না পারে, সেটাই বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। শনিবার সকালে কালকিনি উপজেলা ছাত্রদলের আয়োজনে রমজানপুর ইউনিয়নের চরপালতি গ্রামে শহীদ সিফাতের বাড়িতে জুলাই অভ্যুত্থানে শহীদ 17 পরিবারের সদস্যদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি সরকারের প্রতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করে একটি গণতান্ত্রিক সরকারের হাতে দেশকে তুলে দেওয়ার দাবি জানান। আজকে আমরা যে জনাব তারেক রহমানের পক্ষ থেকে সামান্য উপহার তাদের কাছে তুলে দিলাম, আমি মনে করি সেটাই যথেষ্ট না। আমাদের প্রত্যেকটি সেই গুম খুন থেকে শুরু করে এই 17 বছর প্রত্যেকটি শহীদ যারা হয়েছেন প্রত্যেক খুনের বদলা আমরা নিতে চাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব বেরিয়ে আসবে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। শনিবার রাতে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা ছাত্র দলের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, চূড়ান্ত বিজয় এখনো হয়নি, আংশিক বিজয় হয়েছে মাত্র। এই সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে রাস্তায় নামতে হবে। ডিসেম্বরের মধ্যে তাদেরকে নির্বাচন যদি তারা না দেয়, আমরা বলবো এনাফ ইজ এনাফ। এনাফ অনেক সময় আমরা নিয়েছেন, এখন দ্রুত সময়ের মধ্যে নির্বাচনটা দিয়ে দেন। মানে রোডম্যাপটা, নির্বাচন না রোডম্যাপ, এই রোডম্যাপ যদি না দেয় তাহলে যেটা বলছেন উনি, আমাদের আন্দোলন করার জন্য প্রস্তুতি নিতে হবে, রাস্তায় নামতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে 24-এর গণ অভ্যুত্থানের বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। শনিবার স্থানীয় শহীদ টিটু মিলনায়তনে জামায়াতের বগুড়া জেলা শাখা আয়োজিত এক প্রীতি সমাবেশে তিনি একথা বলেন। রফিকুল ইসলাম খান আরও জানান, সরকারের ভেতরে বাইরে এখনও ফ্যাসিবাদে দোসররা সক্রিয় রয়েছে। তারা পলাতক নেত্রীর কথায় দেশকে আবারও অস্থিতিশীল করতে কাজ করছে। অনুষ্ঠান শেষে বের হওয়া শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বেড়ায়। যতটুকু প্রয়োজন সংস্কার, এই সংস্কার করে অতি তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।
অনেকেই সংস্কার মানেন না। ওনারা কি মানেন? হাসিনার সংবিধান সংশোধনী মানেন? তাহলে মানুষ জীবন দিল কেন? এখন দেখবো নেতা এত বড় বড় লম্বা লম্বা কথা কয়, এগুলো এই 15 বছরে কিন্তু রাস্তায় দেখা যায়। বালুর টাক সরানোর, বালুর টাকে যখন বেগম জিয়া বিরোধী দলীয় নেত্রী পতাকা নিয়ে তার কাজের মেয়ে ফাতেমাকে এনে দাঁড়ায় ছিল, 10 জন লোক গেছিল তাকে উদ্ধার করার জন্য। এবং ওই সময় যিনি সভাপতি ছিলেন ঢাকা মহানগরী, আমি সেই বড় বড় কথা কয়। আমরা কারোর ব্যাপারে কিছু বলতে চাই না, তবে এই কথা আমরা বলবো, জামাত শিবিরের ব্যাপারে বেশি চোখ রাঙাবেন না। দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার ঝিনাইদহে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এ দাবি করেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দোসররা রয়েছে জানিয়ে রাশেদ খান বলেন, দুজন উপদেষ্টা আওয়ামী লীগের ডামি প্রার্থীদের বিভিন্নভাবে পুনর্বাসিত করার চেষ্টা করছে। তিনি আর অভিযোগ করেন, নতুন রাজনৈতিক দল বাস্তবায়নকারীরা ঢাকায় বসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন আর তৃণমূলে গিয়ে তাদের পুনর্বাসিত করছেন। দেশের জনগণ সবাই রাষ্ট্র সংস্কার চায়, গণহত্যার বিচার চায়। সুতরাং এই যে জনগণের ম্যান্ডেট, এই ম্যান্ডেট কাজে লাগিয়ে তিনি যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে পারেন, কিন্তু কেন করছেন না? কি কারণ? তার আশপাশে যারা আওয়ামী লীগের পেতাত্তারা রয়েছে, তারা চায় না ডক্টর মোহাম্মদ ইউনূস সফল হোক। এই কারণে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠিত হচ্ছে না। ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকটি দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শনিবার দুপুরে ভোলায় 3 দিনের সফরে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ডক্টর ইউনূস গ্লোবাল অ্যাসেট। আমরা আশা করি ডক্টর ইউনূস আমাদের দেশকে ভালোর দিকে নেবেন। এছাড়া এই সরকার যেন ফেল না করে, তাই সরকারের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার। তবে যদি বড় বড় রাজনৈতিক দলগুলো একমত পোষণ করেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যাপারে তারা আশাবাদী বলেও জানান তিনি। আমি মনে করি যে এই দুই হেড অফ স্টেটের যে আলাপ আমাদের দেশের জন্য ভালো কিছুই নিয়ে আসবে। এবং আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে সংস্কার প্রয়োজন, তবে বড় সংস্কারগুলি আমি মনে করি যাতে করে জনগণের প্রতিনিধি যারা তাদের মাধ্যমেই হয়। এবং ইউনূস সাহেব বারবারই বলছেন, আমরা শুনছি যে ডিসেম্বরে হবে কিংবা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবেন, যদি বড় বড় রাজনৈতিক দলদের সাথে একমত হয়। তা আমি এটা বিশ্বাস করতে চাই যে নির্বাচন ডিসেম্বর মাসেই হবে। সকল ধরনের জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে মেগা প্রকল্প চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল। বন্দর কর্তৃপক্ষ জানায়, চূড়ান্ত অনুমোদন পেতে একনেকে উঠছে এই প্রকল্প। অনুমোদন পেলেই বিশ্ব ব্যাংকের সাথে 650 মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি করবে বাংলাদেশ। এদিকে ব্যবসায়ীরা বলছেন, পতেঙ্গা উপকূলে 3 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব নিয়ে অপেক্ষা রয়েছে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। জহিরুল ইসলামের ক্যামেরায় সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণ এগিয়ে নিতে 14,908 কোটি টাকার একটি সমন্বিত প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে থাকবে একটি ব্রেকওয়াটার নেভিগেশন অ্যাক্সেস চ্যানেল, রেল ও সড়ক সংযোগ সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ। বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বলছেন, প্রস্তাবিত বে টার্মিনাল 2026 সালের মধ্যে অপারেশনে যাওয়ার কথা ছিল, কিন্তু ভূমি অধিগ্রহণ, অর্থায়ন সহ নানা জটিলতায় বারবার পিছিয়েছে কাজ। যেহেতু এটা ডিপ সি পোর্ট না হলেও ডিপ সি পোর্টই বলা যায়, কারণ সেই ডিপ সি পোর্টের ফ্যাসিলিটি এখানে থাকবে। 24 ঘন্টা জাহাজ বের হবে, ঢুকবে, এবং বড় বড় জাহাজ 200 মিটারের উপরের জাহাজ, 14 মিটার, 12 মিটার অ্যাটলিস্ট 12 মিটারের জাহাজ এখানে আসবে। বন্দর কর্তৃপক্ষ জানায়, সব জটিলতা নিরসন করে প্রি একনেকে অনুমোদন হয়ে গেছে এই প্রকল্প। একই সাথে বে টার্মিনালের ব্রেকওয়াটার সিস্টেম তৈরিতে বিশ্ব ব্যাংকের সাথে 650 মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তির সমস্ত প্রক্রিয়াও শেষ করে আনা হয়েছে। বে টার্মিনালের ডিপিপি আমরা তৈরি করে পাঠিয়েছি। এটা প্রি একনেক সভা ইতিমধ্যে হয়ে গেছে এবং প্রি একনেক সুপারিশ
হয়ে গেলে দেন এটা একনেক সভায় অনুমোদনের জন্য যাবে এবং একনেক অনুমোদন হয়ে গেলেই আমাদের পরবর্তী কার্যক্রমগুলো শুরু হবে। টার্মিনালের 3টি অংশের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিজস্ব জেটি ১,৫০০ মিটার, সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ডের জন্য প্রস্তাবিত জেটির দৈর্ঘ্য হচ্ছে ১,২২৫ মিটার করে। এতে দুই দেশের বিনিয়োগ দাঁড়াবে $3 মিলিয়ন বেশি। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করা, তারপরে মনে করেন আমাদের পিএসএ সিঙ্গাপুর এবং ডিপি ওয়ার্ল্ড আসবে, ওনাদের সাথে আমাদের যে কন্ট্রাকচুয়াল প্রসিডিউরগুলো করা, এই প্রসিডিউরাল বিষয়। ব্যবসায়ীরা জানান চলতি অর্থবছরের মধ্যেই প্রকল্পটির অনুমোদন পাওয়ার আশা করছেন তারা। পরিকল্পনা অনুযায়ী 2031 সালের মধ্যে এটি বাস্তবায়ন হবার কথা। তবে ব্রেকওয়াটার ও নেভিগেশন অ্যাক্সেস চ্যানেলের নির্মাণ কাজ শেষ হবে 2028 সালে। ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি এবং যদি সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর সাথে যে কমিউনিকেশন সেটা অনেক দূর আমাদেরকে বাড়িয়ে নিয়ে যাবে। সো ফিউচারের জন্য ডেফিনেটলি আমরা এটা অনেক বেশি একটা মাইল ফলক হিসেবে আমরা মনে করি। 2013 সালে সরকার বে টার্মিনাল নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেয়। জার্মান প্রতিষ্ঠান হামবুর্গ পোর্ট কনসালট্যান্টকে দিয়ে 2013 সালে প্রাক সম্ভাব্যতা সমীক্ষা হয়। 2021 সালে কোরিয়ান কোম্পানি কুনহুয়াকে সম্ভাব্যতা সমীক্ষা ও মাস্টার প্ল্যান করার ওয়ার্ক অর্ডারও দেয়া হয়। প্রতিষ্ঠানটি সম্ভাব্যতা সমীক্ষা করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে। হাসিবা আলী বর্ণা, 71। আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে টিনশেড 8টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রবিবার গভীর রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের সোনামিয়া মার্কেট এলাকার কালাম মাতবরের মালিকানাধীন শ্রমিক কলোনিতে এই আগুন লাগে। স্থানীয়রা জানান রাতে টিনশেডের একটি কক্ষ থেকে আগুনের সূচনা, পরে তা পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কুমিল্লার দেবীদ্বারে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা জামাল হোসেনকে আটক করে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় বাড়িঘরে হামলা ভাঙচুর চালায় তারা। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, শনিবার সন্ধ্যায় জামালকে যৌথ বাহিনী আটক করে পুলিশে দেয়। এর আগে শুক্রবার মধ্যরাতে কুমিল্লা দেবীদ্বার পৌরসভার বাড়েরার কাজী বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘটনার পর শিশুটি তার মাকে জানালে তার মা এ ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করে এবং শিশুটিকে ভয় ভীতি দেখায়। পরে শিশুটি বাড়ির প্রতিবেশীদের জানালে ঘটনাটি ছড়িয়ে পড়ে এবং গ্রামের বিক্ষুব্ধ জনতা অটোরিকশা চালক জামালের বাড়ি ঘেরাও করে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে জামালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। জামাল হোসেন পেশায় একজন অটোরিকশা চালক। পটুয়াখালীর কলাপাড়ার মধ্য টিয়াখালী গ্রামে এক নারীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করায় সোহাগ হাওলাদার নামে একজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। কলাপাড়া থানার পরিদর্শক তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাতে আত্মীয়তার সুযোগে শনিবার রাতে গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালালে সোহাগ পালিয়ে যায়। আত্মীয়তার সুযোগে সোহাগ প্রায় ওই নারীর ঘরে যাওয়া আসা করত। 2.5 বছর আগে তাকে ঘরে একা পেয়ে সে ধর্ষণ করে এবং তা মোবাইল ফোনে ধারণ করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় একাধিকবার ধর্ষণ করে। বর্তমানে ওই গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রধান উপদেষ্টা থাইল্যান্ড সফরের পর 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবর্ষণের বার্তা পৌঁছেছে রোহিঙ্গা শিবিরে। এতে সবাই আশান্বিত হলেও বলছেন সবার আগে তাদের দরকার নিরাপত্তা ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার নিশ্চয়তা। আর উখিয়া টেকনাফের বাসিন্দারা বলছেন, ডক্টর ইউনূসের এমন উদ্যোগে তারা স্বাগত জানায়। কামরুল ইসলাম মিন্টুর তথ্য ছবিতে প্রতিবেদন। রমজানে জাতিসংঘ মহাসচিবকে সাথে নিয়ে কক্সবাজারের আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প সফরে এসে প্রধান উপদেষ্টা বলেছিলেন, আগামী ঈদ যেন রোহিঙ্গারা স্বদেশে করতে পারে সেই ব্যবস্থার চেষ্টা হচ্ছে। রোহিঙ্গাদের ভাষায় প্রধান উপদেষ্টার এই বক্তব্যে সেদিন থেকেই আশায় বুক বেঁধেছে রোহিঙ্গারা। শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে মিয়ানমারের জান্তা সরকার প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা স্বদেশে ফেরত নিতে রাজি হলে উখিয়া টেকনাফের রোহিঙ্গা শিবিরে দেখা যায় আনন্দ উচ্ছ্বাস। তারা ফিরতে চান তাদের ঘরে ভিটে মাটিতে। ডক্টর মোহাম্মদ ইউনুসর জুবানত্তু একতান এলান গুজিদে রোহিঙ্গাল্লা সেফ জোন হওয়া উড়িব বা দেখি হওয়া উড়িব হলে
আর টুপি ও উড়বা কানাতে হয়ে হেতুলে আর হতান ক্লিয়ার বিশ্বাস করছি বাংলাদেশে আর কোনোদিন দুঃখত ফালানো দিব যেখন তার বালাই করিব তারা শুধু রোহিঙ্গা হক কান ফাইবল্লা বলি আরে রোহিঙ্গা ইয়ে সাত দিন দিলে ফাইব বলি আরে ইয়ান ফাইবল্লা বলি ইয়ান গড়ি দিবল্লা বলি বসে দেন আই বুঝি। তবে মিশ্র প্রতিক্রিয়ায় মত দ্বিমত আছে সাধারণ রোহিঙ্গাদের। তাদের অনেকেই প্রত্যাবাসনের এমন খবরকে সুখবর বলছেন, তবে সবার আগে চান নিরাপত্তা, সুরক্ষা ও আত্মমর্যাদা প্রতিষ্ঠা। হিন্দিলা যদি দিলে তার যদি বাদ দেশে যদি সিকিউরিটি যদি তাইলে বাদ দেশের মানুষ যদি তাইলে তাদের আরে যাওয়ার কি তৈরি আছে অসু দিয়ারা সেফ জোন দই আর হিয়ান মা দূর দূর যা যা ফ্যামিলি লিলে তেতে আড়ি ভারি গাড়ি লিভারি টেলিভারি যাইবে যাইলে বেগুন যাইবেলা চাই আর আরো কোন জিনিস চাই দে আর এক পাড়ার মানুষ এটা অদত নাই, কিন্তু আরা যদি ফারিদ দইলে এক পাড়ার মানুষ একবার ফোঁতে এক পাড়া জায়গা ফারিদ দলিয়া না, কিন্তু আরা আরো সুবিধা বেশি। রোহিঙ্গা নেতারা বলছেন প্রায় ৮ বছরে তাদের প্রত্যাবাসন ছিল শুধু আশ্বাসে। বিশ্ব নেতারা চাইলেই যে কোনো সময় আরাকানে ফিরে যেতে পারে রোহিঙ্গারা। তবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই উদ্যোগ প্রত্যাবাসনের মুখ দেখবে বলে আশা তাদের। ওনারা তো আঞ্চলিক এবং আন্তর্জাতিক যে ইস্যুগুলো আছে এগুলো আমাদের আপনাদের চেয়ে সকলের চেয়ে অনেক বেশি ভালো বুঝেন এবং এগুলো নিয়ে তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন। সো এখন বাদবাকিটা আল্লাহ ভরসা। শুধু 1,80,000 নয়, একবার যখন আপনার প্রক্রিয়া আরম্ভ হবে আমার মনে হয় ইনশাল্লাহ সমস্ত রোহিঙ্গা যারা আছে তাদেরকে এই সরকার ফেরত দেবে। আমরা মনে করি এবারে এটি আলোর মুখ দেখবে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের যে প্রক্রিয়া সেটি শুরু হওয়ার একটা আমরা আশার আলো দেখতে পাচ্ছি। এদিকে উখিয়ার বাসিন্দারা বলছেন রোহিঙ্গা সংকট সমাধানের একমাত্র পথ প্রত্যাবাসন, যে পথে পা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2007 সালে মিয়ানমারে নির্যাতনের মুখে বাংলাদেশে প্রবেশ করে 12 লাখ রোহিঙ্গা। এরপর থেকে উখিয়ার টেকনাফের 33টি ক্যাম্পে বসবাস করছে তারা। ফারদিন নীরব, ৭১। আলু নিয়ে বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জের কৃষকরা। সেখানকার আরো খবর জানবো দর্শক। মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জসিম উদ্দিন দেওয়ান। জসিম, আলুর দাম কেন পাচ্ছেন না কৃষকরা? এমনকি হিমাগারেও কিন্তু আলু রাখার জায়গা নেই বলে অভিযোগ রয়েছে তাদের। জেলা কৃষি কর্মকর্তারা এবং হিমাগার কর্তৃপক্ষই বা এ বিষয়ে কি বলছেন জানাবেন জসিম। হ্যাঁ লিমিয়া, সবচেয়ে বড় কথা হলো এবার সারা দেশ জুড়ে যেমন আলু উৎপাদন বেড়েছে, একইভাবে মুন্সিগঞ্জে কিন্তু আলু উৎপাদন বেড়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রা আমাদের দেশে সারা দেশ জুড়ে যে এক বছরের চাহিদা আলুর 80 লাখ মেট্রিক টন, সেক্ষেত্রে 1,20,00,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। বুঝতেই পারছেন প্রায় 40 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে সারা দেশ জুড়ে। এবং মুন্সিগঞ্জে আলুটা সাধারণত উত্তরবঙ্গের চেয়ে প্রায় 1.5 থেকে 2 মাস পরে আসলে উৎপাদন হয়। সেক্ষেত্রে উত্তরবঙ্গের আলুগুলো মুন্সিগঞ্জ জেলার যে হিমাগার রয়েছে 56টি, সেই 56টি আলু হিমাগারে প্রায় 5 লাখ মেট্রিক টন আলু সংরক্ষণ করতে পারে। উত্তরবঙ্গের আলু এর মধ্যে প্রায় 2 লাখ মেট্রিক টন আলু কিন্তু উত্তরবঙ্গ থেকে এসেছে। সেক্ষেত্রে আর মাত্র 3 লাখ মেট্রিক টন আলু সংরক্ষণের জায়গা থাকে, কিন্তু মুন্সিগঞ্জে আলু উৎপাদন হয়েছে 11 লাখ মেট্রিক টন। বুঝতে পারছেন প্রায় 8 লাখ মেট্রিক টন আলু কিন্তু হিমাগারে রাখার পরেও আরো থেকে যায়। সেক্ষেত্রে এই আলু চাষিরা যেমন দেশীয় পদ্ধতিতে বাড়িতে আলু রাখার চিন্তা ভাবনা করছে বা অনেকে রাখছে, কিন্তু সবাই কিন্তু সেই পদ্ধতিতে আলু রাখতে পারছে না। অন্যান্যবার যেমনটি ঘটে যে আলু জমি থেকে অর্থাৎ ক্ষেত থেকেই অনেক পাইকাররা নিয়ে যায়, এবার সেটা নিচ্ছে না, কারণ আলুর চাহিদা নেই। চাহিদা না থাকার ফলে আলুটা নিচ্ছে না। তারা বলছেন আলু একে তো হলো সার থেকে শুরু করে আলুর বীজ থেকে শুরু করে যে অনেক দ্বিগুণ 3 গুণ দামে তারা এগুলা কিনে আলু উৎপাদন করেছে। সেক্ষেত্রে আলুর উৎপাদন খরচ হয়েছে প্রতি কেজিতে জমিতে 18 টাকা। সেক্ষেত্রে জমি থেকে যারা পাইকার 2-1 যারা গিয়েছে 10 টাকার উপরে তারা আলু দাম হাঁকাচ্ছিল না। সেক্ষেত্রে তারা আলুগুলো তেমন বিক্রি করছিল না। দাম পাবার আশায় আসলে অনেকে সংরক্ষণ করছে। সংরক্ষণ করতে গিয়ে তারা নানান ভাবে বিপাকে পড়েছে, অনেকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এমন বলছেন কৃষকরা। কারণ এই যে 3 লাখ মেট্রিক টন আলু রাখার জায়গা আছে, সেখানে 11 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। আমরা দেখেছি যে এই আলুর অনেকে সুযোগ নিয়েছে আলু কোন রকম হিমাগারে রাখার জন্য, কিন্তু 3 থেকে 4 দিন পর্যন্ত কিন্তু
ট্রলারগুলো অর্থাৎ এই হিমাগারের পাশে যে নদী দলেশ্বরী নদীতে ট্রলারগুলো এসে 3 থেকে 4 দিনও আর তারা আনলোড করতে পারেনি, ট্রলারে রেখে দিয়েছে। এইভাবে অনেকে আলু ট্রলারে রয়ে গেছিল, এখানে তারা আবার অতিরিক্ত ভাড়াও আসলে তাদের দিতে হয়েছে এবং অনেকে আলু ফেরত নিয়েছে। সেক্ষেত্রে আসলে নানান ধরনের বিপাকে পড়তে হয়েছে তাদের। কৃষি কর্মকর্তা বলছেন যে এই আলুগুলো তাদের দেশীয় পদ্ধতিতে সংরক্ষণ করতে হবে, কিন্তু সেই পদ্ধতি সংরক্ষণ করার পরে আলু আসলে আদৌ তারা মূল্য পাবে কিনা, কারণ এই জমি থেকে আবার তাদের ঘরে যখন। অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা এই বিষয়ে আরো জানবো পরবর্তীতে, আপনি যুক্ত থাকুন। দর্শক, আলু নিয়ে বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জের কৃষকরা, সেই বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছ থেকে। সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুদ রয়েছে, খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন খাদ্য ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। শনিবার কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে এক কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন। গত বন্যায় আমন ধানের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নিতে সরকার খাদ্যশস্য আমদানি করছে, আর এবার হাওর সহ সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হবে। সবকিছু ঠিক থাকলে খাদ্য উদ্বৃত্ত হবে দেশ। উপদেষ্টা জিরাতিদের কাছে তাদের সমস্যা জানতে চান। বেশ কয়েকজন জিরাতি সেচ সমস্যা, রাস্তাঘাটের সংকট, খাওয়ার পানির অভাব নিয়ে কথা বলেন। তখন জেলা প্রশাসককে সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেন উপদেষ্টা। সভা শেষে উপদেষ্টা হাওরের বিভিন্ন বোরো ক্ষেত ঘুরে দেখেন। উত্তর পূর্বাঞ্চলে বন্যার জন্য আপনারা জানেন ফেনী, যার জন্য সে ঘাটতি পূরণের জন্য আমরা বিদেশ থেকে প্রচুর চাল আমদানি করতে হয়েছে। সে আমদানি প্রক্রিয়া এখনো চলমান আছে। আমাদের মজুদ পরিস্থিতি চাল এবং গম দুইটা মিলেই আল্লাহর মতো অত্যন্ত সন্তোষজনক আছে। দর্শক, লালমনিরহাট সদর হাসপাতালে চলছে নানা অব্যবস্থাপনা। এ নিয়ে লালমনিরহাট হাসপাতালে আরও আমরা খবরাখবর জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সামিউল ইসলাম পাটোয়ারি। সামিউল, হাসপাতালের কি অবস্থা এই মুহূর্তে দেখছেন, এবং রোগী ও স্বজনদের অভিযোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষই বা কি বলছেন, আর অভিযোগের প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? সামিউল। লিনিয়া লালমনিরহাটে হাসপাতালে যেমন রোগীদের প্রচলিত যেমন অভিযোগ সবসময় রয়েছে, যেমন গত 6 দিন থেকে যে ঈদের যে সরকারি ছুটি, এই সরকারি ছুটিতে 6 দিনে মাত্র রাউন্ড ডাক্তার এসেছে একদিন। আর এই রাউন্ড ডাক্তার একদিন আসার কারণে যে বিভিন্ন স্থান থেকে যে রোগীরা এখানে এসেছিল সেই রোগীরা সঠিক সময় ডাক্তারকে পায়নি, না পাওয়ার কারণে রোগীদের একটা অভিযোগ রয়েছে। এছাড়াও এখানে যে লালমনিরহাট 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এটি কিন্তু বর্তমান 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে যে রোগীর যে জায়গা, সেই জায়গার মধ্য দিয়ে চিকিৎসা সেবা লালমনিরহাট সদর হাসপাতালে চলছে। এবং এছাড়া যে রোগীদের জন্য যে পরিমাণের ঔষধ এখানে সরবরাহ করা হয়ে থাকে, সেই পরিমাণের ঔষধ রোগীরা পাচ্ছে না বলে রোগীদের একটা অভিযোগ রয়েছে। তবে যে কোনো রোগী যদি এখানে ভর্তি হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে রোগীদেরকে ঔষধ বাইরে থেকে ক্রয় করতে হয়, আর রোগীদের যে পরিমাণে খাদ্য এখানে দেওয়ার কথা রয়েছে, এবং রুই মাছের পরিবর্তে এখানে ব্রিগেড মাছ দেওয়া হচ্ছে। এবং এছাড়াও যে অন্যান্য যে রয়েছে যে এবং রোগীদের অভিযোগ রয়েছে পাঙ্গাস মাছ দেওয়া, যে এখানে নিষিদ্ধ থাকলেও এখানে পাঙ্গাস মাছ এখানে বিতরণ করা হচ্ছে। এবং এছাড়াও যে দেশি মুরগির মাংস রোগীদেরকে বিতরণ করার কথা রয়েছে, কিন্তু তার পরিমাণে এখানে ব্রয়লারের রোগীর এখানে ব্রয়লারের মাংস এখানে বিতরণ করা হচ্ছে। আর চিকিৎসকরা অধিকাংশ সময়ে সরকারি হাসপাতালের বাইরে এবং যে অন্য যে সমস্ত বেসরকারি চেম্বার বা ক্লিনিক রয়েছে সেদিকেই সবচেয়ে তাদের মনোযোগী সবচেয়ে বেশি থাকার কারণে
সঠিক সময় রোগীরা পাচ্ছে না। তবে নার্সিং ব্যবস্থাপনা এখানে পর্যাপ্ত পরিমাণ রয়েছে, কিন্তু চিকিৎসক না পাওয়ার কারণে রোগীদের একটা অভিযোগ রয়েছে। আর এছাড়াও ডাক্তার সংকট রয়েছে এই লালমনিরহাট সদর হাসপাতালে, যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল এটি, কিন্তু এখানে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের যে জায়গা, সেই জায়গা এখানে সংকুলন হওয়ার কারণে যে অনেক রোগী নিচের মধ্যে মেঝের মধ্যে তারা চিকিৎসা সেবা নিচ্ছে। এছাড়াও যে পুরুষ এবং মহিলা রোগীর যে একটা আলাদা একটা বিস্তার, আলাদা যে একটা পৃথক ব্যবস্থা করার কথা রয়েছে, এখানে না থাকার কারণে রোগীরা সঠিক পরিমাণে যে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। পাটোয়ারি, আমরা দেখছিলাম আসলে নানা অব্যবস্থাপনার মাধ্যমেই আসলে নানা অব্যবস্থাপনার মধ্যেই রয়েছে হাসপাতালটি। আপনি থাকুন, খবরাখবর রাখতে থাকুন, আমরা জানবো পরবর্তীতে। কুষ্টিয়ার মিরপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা ফুটবল মাঠে খেলার উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী। খেলায় মিরপুর উপজেলা যুবদলকে 3 উইকেটে হারিয়ে জয়ী হয়েছে উপজেলা ছাত্রদল। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথেই।